সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়েস্টারডেজ ফোন কলের আজকের এপিসোডে। আজকের বিষয় পূব থেকে পশ্চিম, নতুন চোখের খোঁজ। কথা বলবো নাজমুল আরিফিনের সাথে, লেখক, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অফ আলবার্টা। নাজমুল ভাই, আপনি বারবারই আমাকে বলেছেন, বিশেষ করে আমার মনে পড়ে একদিন আপনি বলছিলেন যে আমাদের এখন সময় হয়েছে পূবের দৃষ্টিতে পশ্চিমকে দেখার। একদম। আপনি বা আমি নিজেকে স্কলার মনে করি বা শুধু রাইটার মনে করি, আমাদের তো আসলে অনেক জায়গায় দায়িত্বও থাকে। এবং আপনি কি আসলে এটাকে দায়িত্বের মতো করে দেখেন, নাকি এটাকে আপনি ইমাজিনেশনের জায়গা থেকে দেখেন? আমি আসলে আলাদাভাবে দায়িত্ব মনে করতে চাই না এটাকে। এখানে যেহেতু পড়াশোনা করতে আসছি, এখানে তো পড়াশোনা করতে নিয়ে আসার তো একটা রাজনীতি আছে এদের। কাছে মনে হয় যে এখানে আমাকে এত টাকা দিয়ে আনলো এরা, এর লাভটা কি? নিশ্চয়ই তো এদের একটা পলিটিক্স আছে, এদের একটা ইন্টারেস্টের জায়গা আছে। সেই জায়গাটাকে আমি আমাদের বি- যারা আমরা ধরেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এই পড়ার পর ওইখানে কিন্তু এই ট্রেনিংটা এরকম না যে আপনি বিদেশে পড়তে যাবেন, বিদেশে পড়তে যাবেন, এটা কিন্তু একটা ধরেন কালচারাল গোল মতো একাডেমিক পুরো জগতে। এমন একটা কালচারাল গোল যে গোলটার জন্য আবার কিছু মিনস আছে ইনস্টিটিউশনাল, একেবারে যে আপনি খুব ভালো করে পড়াশোনা করবেন, খুব ভালো সিজিপিএ করতে হবে, এরপরে আপনার একটা খুবই এমন একটা ক্যারিয়ার থাকতে হবে যে ক্যারিয়ারটাতে আপনার কিছু গবেষণার কাজ থাকতে হবে, এবং তাতে করে আপনি কি করতে পারবেন, আপনার এই যে কালচারাল গোলটা সেট করা যে আপনি পড়তে আসতে পারবেন বিদেশে, এবং খুবই ভালো কিছু করতে পারলে আপনি আইভি লিগ ইউনিভার্সিটি যাইতে পারবেন, অথবা ধরেন নর্থ আমেরিকায় পড়তে আসতে পারবেন। তো আসার পরে আমি অনেক চিন্তা করি যে এখানে যে আমাকে আনা হয়, এই আনার পরে কিন্তু এইটা কিন্তু একটা অন্যরকম ট্রেনিং আমার। আপনার আপনি যে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনার ডিপার্টমেন্টে, আমি এখানে যাচ্ছি। আপনার আমার যে ওয়ার্ল্ড ভিউ, এই ওয়ার্ল্ড ভিউকে যে তৈরি করে দিবে এরা, আমার কাছে মনে হয় এটার জন্যই আমাদের টাকা দিয়ে আনা এখানে, তাই না? যে আপনার আমার দেখার দৃষ্টিভঙ্গিটা যেন তারা যেভাবে দেখাতে চায় পৃথিবীটাকে, ওদের দৃষ্টিতে আমি দেখি। আমি যখন কোনো থিওরি পড়ি, পশ্চিমাদের থিওরি, সেই থিওরিটা কিন্তু যদি আমি নেই বা আমার যদি একটা ডিপার অ্যাপ্রিসিয়েশন তৈরি হয় আমার ভিতরে, তার মানে কি, এটা কিন্তু একই সাথে শুধুমাত্র থিওরি না, এটা আমার কিন্তু একটা চোখ, যে আমি এই চোখটা দিয়ে আমি আমার বাংলাদেশের সব কিছু দেখবো। খেয়াল করে দেখবেন বাংলাদেশের যে কোনো ঘটনা, যে কোনো, মানে আমি খুবই একদম আরবিটারিলি বলতেছি আপনাকে, যে বাংলাদেশের যে কোনো সোশ্যাল ফেনোমেননকে যদি দেখেন, সেটাকে থিওরিটিক্যালি ব্যাখ্যা করার ক্ষেত্রে সবচাইতে বড় কন্ট্রিবিউশন কিন্তু পশ্চিমাদের। আমার ক্রিমিনোলজিক্যাল ফিল্ডে যেমন আমি দেখি, ধরেন ইভেন বস্তির একটা শিশু, সে কেন ক্রিমিনাল হয়, মানে ধরে যদি বলি স্ট্রিট ক্রিমিনাল বা স্ট্রিট চিলড্রেন ক্রাইম বলতে আমরা যা বুঝাই, সেইটাও ভালো কাজ করে গেছে কিন্তু আপনার পশ্চিমা বিশ্বের লোকজন। এটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে, যে এটা কেন হলো। তো তখন আমি যখন এইখানে আসলাম, আসার পরে আমার কাছে যেটা মনে হয় যে এরা আমাকে আনছে, এরা আমাকে অনেক কিছু শেখাবে। এই শেখানোটা আমাকে আমার আমার মধ্যে দুই ধরনের বায়াস তৈরি করবে, একটা কনসাস বায়াস, একটা আনকনসাস বায়াস। অনেক ক্ষেত্রে কিন্তু আমি আনকনসাস বায়াসকে কাটায় উঠতে হয়তো পারবো না, ঠিক আছে, থাকবে আমার ভিতরে এটা। বাট আমি কনসাসলি যেটাকে আমি ধরেন বুঝতে পারি যে এইটা আমাকে এই চোখটা দিল, আমাকে এই থিওরিটা দিল বা এই ট্রেনিংটা দিল, এই মেথোডোলজি শেখাইলো আমাকে, এটা দিয়ে আমি আমার বাংলাদেশকে বুঝতে কতটুকু পারি, বা আমি জোর করে বুঝতেছি কিনা আদৌ। বরং আমি চিন্তা করলাম বাংলাদেশে তো আমি একটা ট্রেনিং পাইছি, আমি ছোটোবেলা থেকে আমার মফস্বলে যে আমার একটা ওয়ার্ল্ড ভিউ তৈরি হয়েছে, আমি পাড়ার যে ছেলেপেলেগুলোর সাথে খেলা করছি, তারা তাদের তাদের সাথে উঠা বসা আমার, সেটাও কিন্তু আমার একটা থিওরিটিক্যাল ট্রেনিং। ওইটাকে আমি হয়তো নেই না, কিন্তু আমার ভিতরে ওটা আসছে। আমি ধরেন সেই মফস্বলে ছোট্ট একটা শহর মেহেরপুর থেকে আমি ঢাকাতে গেছি, এরপরে কত রকম পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে আমি বড় হয়েছি। ঢাকা ইউনিভার্সিটি আমাকে একটা অন্যরকম ট্রেনিং দিছে, ক্লাসরুম এবং ক্লাসরুমের বাইরে। এই ট্রেনিংগুলো কিন্তু আমার প্রত্যেকটাই আমার একটা থিওরিটিক্যাল জার্নি। এখন এই জার্নিটা আমার মধ্যে একটা চোখ তৈরি করছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা নেচার তৈরি করছে। সেগুলো আমি সব ফেলাই দিয়ে এসে আমি যখন এই বইপত্রগুলো পড়বো, এইগুলা কেমন করে ওভার পাওয়ার করে আমার সমস্ত শেখাশেখিকে, এই জিনিসটা আমি বুঝতে চেষ্টা করি করি এখানে আসার পর। এখানে এমন করে আসছি যে এখানেই এসেই যে বোঝা শুরু করছি তা না, এটা হয়তো আমার আগে থেকে হয়েছে বাংলাদেশে থাকা অবস্থাতেই। তো আমি কখনো এই সব বইপত্রের মাঝখানে আমি বিমোহিত হই, আমার ভাল লাগে পড়তে, কিন্তু আমি এগুলোর মধ্যে নিজেকে, আমার ওই ট্রেনিংগুলোকে আমি হারাই যেতে দিতে চাই না। বরং আমি চিন্তা করে দেখলাম যে, যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি থাকি আপনার অ্যাডমন্টনের একটা ছোট্ট এলাকা, ওল্ড স্ট্র্যাটকোনা বলে এটাকে। তো আমি প্রতি রবিবার, আজকে যেতে পারতেছি না আপনার সাথে যেহেতু পডকাস্ট করতেছি,
তো এইখানকার বলে যারা আপনার গৃহহারা বা হোমলেস, তাদের সাথে এডিকশনের একটা কানেকশন আছে, ঠিক বাংলাদেশের মতোই। তো ধরেন হোমলেসনেস, এডিকশন এবং ক্রাইমের এখানে একটা খুব একটা বলতে পারেন যে ইন্টারসেকশনালিটি আছে, একটা কানেকশন আছে। এই কানেকশনটা এখানে অনেক স্টিগমাও আছে। ও যারাই হোমলেস তারাই হইতেছে আপনার ক্রাইমগুলো করে। যা ক্রাইম হয় ইউনিভার্সিটিটা, ধরেন একটা ভাঙছে, কেউ একটা ভাঙচুর হয়েছে, প্রথম টার্গেটটাই হয় কারা করছে, হোমলেসরা করছে। ইটস ওকে। তো এইটা যে হয়, তখন আমি চিন্তা করলাম এইখানকার হোমলেসনেস, এখানকার এডিকশনের প্যাটার্ন, এখানকার ক্রিমিনাল যে আন্ডার ক্লাসের প্যাটার্ন, এটা কি বাংলাদেশের মতো? আমি কি এখন তাহলে এইসব বই পড়ে শিখবো, নাকি বাংলাদেশে যে আমার ট্রেনিং, যেটা আমাকে আমার পুরো রাস্তাঘাট গাছপালা সব কিছু শেখাইছে। আচ্ছা, আপনি খুব ভালো একটা জায়গায় গেলেন আলাপটা। আমি একটু হুম এখান থেকেই আরেকটা, ঠিক প্রশ্ন হুম না, আমি একটা কমেন্ট করতে চাই। আপনার ছোট একটা শহর থেকে শুরু, হুম আপনি কিভাবে দেখেন যে আপনার এই ট্রানজিশন মেহেরপুর থেকে ঢাকা, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে ঢাকা ইউনিভার্সিটি, সেখান থেকে এডমন্টন, বা হুম হুম। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, এই জার্নিটাকে যদি আপনাকে লুক ব্যাক করতে বলি একটু কষ্ট করে, আপনি কোন কোন জিনিসগুলো হাইলাইট করতে চান? যেটা আমি বলছিলাম ওইখান থেকে শুরু করি, তাহলে ধরেন কানেকশনটা থাকবে, আমি এবার পিছনে ফিরে যেতে পারবো। তো আমি যখন চিন্তা করলাম, কয়েকদিন ধরেন আমরা করি কি, বিকেলবেলায় একটা কমিউনিটি ভলেন্টিয়ারিং করি। তো আমরা ওদেরকে ধরেন খাবার, এই ধরেন শীতের সময় কাপড়, তারপর হাত মোজা থেকে শুরু করে, কিন্তু আমরা হার্ম রিডাকশন কিটও দিই, যাতে এডিকশন তো এটা করবেই, যেন আপনার সেফার ওয়েতে করে। ঠিক আছে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এখানে। তো এটা করার সময় আমি যখন প্রতিনিধিকে দেখি, তখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ধরেন যারা আমি বলি কোট আনকোট আন্ডার ক্লাস, তাদেরকে যেভাবে দেখা হয়, পুলিশ এদেরকে ধরেন সরাই দিতেছে, ঠিক একইভাবে সব কিছু, কোনো কিছু হলে দেখি ওরা সবার আগে ক্রিমিনালাইজড হয়। তো আমি চিন্তা করে দেখলাম, এদেরকে কি আমি এইসব থিওরি পড়ে শিখবো, নাকি আমি বাংলাদেশের দৃষ্টিতে দেখবো? তখন আমি চিন্তা করলাম যে অনেক হইছে একটা খেলা, যে ধরেন যদি আমি বলি যে আমাদের পার্টটা অ্যাডোর্ড সাইদের ভাষায় ওরিয়েন্টালিস্ট পার্ট, এই ওরিয়েন্টালিজমের যে পলিটিক্স, যে ওরিয়েন্টাল ওয়ার্ল্ডের সমস্ত ফেনোমেনন, সেগুলোর এক্সপার্ট কিন্তু ওয়েস্টে বসে আছে। কিন্তু ওয়েস্টার যেসব ঘটনাগুলি হয়, সেটা কিন্তু বাংলাদেশে বসে আমরা বাংলাদেশের চোখ দিয়ে দেখি না, বা গ্লোবাল সাউথের চোখ দিয়ে দেখি না। তা আমি সেজন্য মনে করি যে পৃথিবীতে এখন এই ট্রেন্ডটাকে আমার মনে হয় চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে আফ্রিকানরা এটা চালু করছে। আপনি বলতে পারেন যে ইন্ডিয়ানরাও অনেক ভালো ভালো এখানে আপনার থিওরিটিক্যাল ন্যারেটিভ তৈরি করছে, যেমন সাবঅল্টার্ন স্টাডিজ একটা, পোস্ট কলোনিয়ালিজম একটা। তো সেই সব ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে বাংলাদেশিদের নিজেদের অনেক অনেক জায়গা আছে, যেটা দিয়ে আমরা আমাদের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখব। তো আমার সেই জায়গাটাই হচ্ছে মোটামুটি দেখা, যে আমি এমন কোনো কিছু করতে চাই না যে এরা আমাকে এসে টাকা দিয়ে এসে পড়াবে বলে আমি এদের সমস্ত কিছু দিয়ে নিজেকে উজাড় করে দিব, এবং আমার দেশের ঘটনা বলি আমি এদের ন্যারেটিভ দিয়ে ব্যাখ্যা করব। বরং ওয়াই নট, যে আমার ধরেন এইখানে আসার আগ পর্যন্ত আমার 3 দশকের যা বোঝা, 3 দশকের আমার যে দেখা, সেটা তো আমার ভিতরের একটা একটা বোঝাবুঝি তৈরি করছে। সেই বোঝাবুঝি দিয়ে আমি আসলে দেখতে চাই ওয়েস্টকে। তো আমি যে যে জায়গায় যেতে চাচ্ছিলাম আসলে ওই, আপনি একটু যদি লুক ব্যাক করতেন, এবং এই যে এই চোখ, এখন যে আপনি রিয়েলাইজেশনে এসেছেন যে আপনি এইভাবে দেখতে পারেন, এটা তো হুম আসলে অনেক, আমার কাছে মনে হয় খুব সাম্প্রতিক, যতদূর মনে হয়েছে। তো ধরেন আমাদের যখন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রানজিশন হয় আমাদের, এটা এটা যে ধরনেরই হোক, একটা হুম শহর থেকে আরেকটা শহরে মাইগ্রেট করেন, বা একটা দেশ থেকে আরেকটা দেশে মাইগ্রেট করেন, এই যে জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাওয়া, এটা তো আসলে অনেক কিছু অনেকভাবেই ম্যাটার করে। সেটা কি আপনার জার্নিতে কোনোভাবে ম্যাটার করেছে কিনা, আপনার কাছে কি মনে হয় ইফেক্ট তৈরি তো করে। করেছে? ধরেন আমরা তো আসলে ভূগোলেরই সন্তান। যেমন ধরেন ছোটবেলায় যখন আমি ছোট্ট শহর মেহেরপুরে বড় হলাম, তখন সেখানকার মাটি ও মানুষ আমাকে এমন করে শেখাইছে যে আমার কতটুকু চিন্তা করা উচিত, আমার চিন্তার পরিসর কতদূর যাবে, আমি কতটুকু সেকুলার হতে পারবো, আমি কতটুকু লিবারাল হতে পারবো, আমার চিন্তা ভাবনা কতটুকু ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হবে, বা এর বাইরে কি আছে। তো আমার এরপরে ধরেন যেটা হয়, আমার পারিবারিক আবহ তো আমার ফার্স্ট ট্রেনিং, তাই না? তারপর আমার নেইবারহুড আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার একটা খুব, আমি লাকি যে ধরেন মেহেরপুর খুব একেবারেই বললাম ইন্ডিয়ান বর্ডারের কাছে কাছে থাকার কারণেই হোক, যারা কাছের মানুষ তাদের একটা বামপন্থা চর্চার মানে সেই সাহচর্যটা পাওয়ার জন্যে হোক, আমার কাছে যেটা মনে হয় যে আমি
মেহেরপুর কিন্তু কুষ্টিয়া বলেন, মেহেরপুর বলেন, এই পুরা নদী আর পাশাপাশি জায়গাটা আপনার ঐতিহ্যগতভাবেই কিন্তু একটু বামপন্থা চিন্তার জন্য খুবই খুবই বিখ্যাত। ধরেন ওয়ার্কার্স পার্টি ওইখানে বহুত কাজ করছে ওই সময়। তো আমার কাছে মনে হয় যে ওইখানে আমার যারা সিনিয়র, আমার আগের যারা প্রজন্মের মানুষ, তাদের কাছ থেকে আমি যে শিক্ষাটা পাইছি একটু সব কিছু ডিফারেন্টলি দেখা। আমার সময়ে পাবলিক লাইব্রেরি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাবলিক লাইব্রেরিতে আমি এত পরিমাণ রাশিয়ান বই পাইছি, এত পরিমাণ যেসব বইগুলো বিকল্প ভাষায়, মানে বিকল্প ভাষার হইলেও বাংলাদেশে বাংলা ভাষা সেগুলো অনুবাদ করা হয়েছে। আমি এই জন্য অবশ্যই আমার বোঝাবুঝিতে আমি সেবা প্রকাশনীকে অনেক অনেক বড় স্থান দিতে চাই সবার আগে। যে কোনো বইয়ের আগে আমি মনে করি যে আমার একটা আলোকিত চিন্তা যতটুকু আমি করতে পারি, যে একটু ডিফারেন্টলি চিন্তা করার ক্ষেত্রে আমার এই অনুবাদগুলো অনেক কাজে দিছে। আমার ছোটোবেলায় আমি যখন আলপিন পড়ছি, আমি ছোটোবেলায় যখন ছুটির দিনে পড়ছি, আমি যখন প্রথম আলোর কার্টুন দেখছি এবং অন্যান্য পত্রিকাগুলো যখন আমি পড়ছি, আমার কাছে মনে হয় এগুলা আমাকে শেখাইছে যে অন্য কিছু যাই হোক না কেন, বৃহত্তর পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে এর বাইরে কথা বলা যায়, সেটা নিয়ে বিদ্রুপ করা যায়, সেটা নিয়ে চিন্তা করা যায়। আপনি যখন প্রথম আসলেন, আমি আপনার কত দূর মনে আছে আমি জানি না, প্রথম এডমন্টনে আসলেন, আপনি আসলে দুইটা জায়গা থেকে বললে আমি সবচেয়ে খুশি হব। একটা হচ্ছে অ্যাজ এ স্কলার আপনার এই ধরনের কোনো কালচারাল শক হয়েছে কিনা বা কোনো রকম স্ট্রাগল হয়েছে কিনা। দ্বিতীয় হচ্ছে একদম পার্সোনাল জায়গা থেকে আপনি আসলে কোনো ধরনের অ্যাংজাইটি বা কোনো শকের মধ্যে দিয়ে গিয়েছেন কিনা। লাকিলি আমার ওই রকম শখটা একটু ডিফারেন্ট অন্যদের চাইতাম, যে আমি যেহেতু এখানে খুব আসতে চাইছি, এখানে আমি যে যাব, এখানকার ক্লাইমেটের সমস্ত কিছুই, তো আমাকে এটা কিন্তু ভাবা লাগছে। তো এটা নিয়ে আমার একটা পারসিভড একটা আগে থেকে আমার একটা ধারণা ছিল যে আমি এটা যাব, যাওয়ার পরে ওইখানে গিয়ে আমাকে কী কী ফেস করতে হতে পারে। তবে আমার ক্ষেত্রে আমি খুব একটা অন্যরকম একটা ডিসিশন নিয়েছিলাম আসার আগে, সেটা হচ্ছে যে আমি প্রথমে ক্যানাডিয়ানদের সাথে থাকবো। তো লাকিলি আমি পেয়েও গেলাম। তো এর মধ্যে একজন স্টুডেন্ট, আর একজন মেয়ে, একজন ছেলে, দুজন চাকরি করেন। তো আমরা চারজন বলতে পারেন যে চার ধরনের মানুষ। তিনজনই ক্যানাডিয়ান, আমি থাকি একজন বাংলাদেশি। তো ওইটা একটা শখের জায়গা আমার, যে আমাদের এই চারজনের মধ্যে বাংলাদেশিরাও এখানে দেখবেন এইভাবে থাকে না। আমরা যেভাবে থাকি সেটা হচ্ছে আমরা মিল শেয়ার করি। আমরা যে যেখানে থাকি না কেন সারাদিন, রাতে ডিনারটা সব আমরা একসাথে করি এবং একজনই রান্না করে, বাকি তিনজন তার রান্নাটা খাই। তো প্রতিদিন এক একজন এক একজন রান্না করে। তো সপ্তাহে হয়তো আপনার কোনো সপ্তাহে আপনি 2 দিন রান্না করেন, কোনো সপ্তাহে পরের সপ্তাহে হয়তো আপনি একদিন রান্না করেন, মানে যেহেতু চারজন, তো আপনি একদিন, আরেকদিন আরেকজন, আরেকদিন আরেকজন, আরেকদিন। তো আমি চিন্তা করলাম যে আমি তো বাংলাদেশি রান্না করব, ওরা কানাডিয়ান তিনজন রান্না করবে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ যে আপনি হাউ টু ইন্ট্রোডিউস ইউর বাংলাদেশি কুইজিনস টু দেম। ঠিক আছে, এখন এইটা আমি নিলাম কিরকম করে, যে আমার খুব খারাপ লাগে ভাই একটা কথা, আমি তো খুব অনেস্টলি বলি, পৃথিবীর যেসব জায়গাতে আমি গেছি ইন্ডিয়ান খাবারের চারিদিকে খুব গ্লোরিফাই ওয়েতে সেল করা হয়। খেয়াল করে দেখেন, বাংলাদেশিরাও এরকম যদি কোনো রেস্টুরেন্ট দেয় সেখানে নাম দিয়ে রাখে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা পাকিস্তানি রেস্টুরেন্ট, বাংলাদেশি জিনিসই হয়তো বিক্রি করতেছে, খুব বাংলাদেশি একটা ভালো খাবার। ধরেন কাচ্চির স্টাইলটা হয়তো বাংলাদেশি কিন্তু নাম কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমার খারাপ ইয়ে ছিল যে আমি এই চারজন মানুষের কাছ থেকে সুযোগ পাইছি বাংলাদেশি জিনিস ইন্ট্রোডিউস করার, বাংলাদেশি কালচার, বাংলাদেশি হেরিটেজ, আমি সব কিছু তাই করবো। এখানে এসে ছেলেদের উল্টা হয়। আমি ছোট্ট একটা আমার নামের কথা বলি। আমার একটা ডাক নাম আছে, আপনাকে আমি কোনোদিন বলি নাই সেটা। আমার ডাক নাম কিন্তু ফিডেল। তো আমি যেটা বলছিলাম যে আমার ছোটোবেলার যে ট্রেনিং, আমার হয়তো আমার নানা কমিউনিস্ট ছিলেন, আমার নামটা ফিডেল ক্যাস্ট্রো থেকে ফিডেল দেওয়া। এটা নিয়ে আমার বাপের সাথে অনেক ফাইট হয়েছে। আমার নানা নানিদের, বুঝেন তো, নামের তো অনেক ফাইট আছে, নামটা মুসলমান হইতেছে কিনা, এটা হইতেছে কিনা, যাই হোক। তখন একটা এরকম নেগোসিয়েশন হয়েছে, ঠিক আছে ডাক নামটা মোহাম্মদ নাজমুল আরিফিন হবে, ভালো নামটা ফিডেল রাখতেই হবে। এটা একটা ধরনের একটা নেগোসিয়েশন। এখানে এসে আমি কি করতে পারতাম, আমার নামটা ফিডেল, আমি সবার কাছে সেই নামটা বিক্রি করতে পারতাম, ক্যানাডিয়ান বন্ধুদের কাছে, প্রফেসরদের কাছে, দেখো আমার নাম তোমাদের মতো। কোনোদিন করি না, আই নেভার ডিড ইট, কেউ জানা না। তাদের উচ্চারণ করতে সহজ হতো। হ্যাঁ, অনেক কিছু সুবিধা, কিন্তু আমি করি নাই। কারণ কি, তুমি আমাকে নাজমুল নামেই চিনবা, আমি তোমাকে পান্তা ভাতই খাওয়াবো, আমি তোমাকে আমার ইলিশ ভর্তায় খাওয়াবো, ইলিশ মাছই খাওয়াবো, আমি তোমাকে ভাত রান্নায় খাওয়াবো এবং হাত দিয়ে খাইতে হবে তোমাকে। দ্যাট ওয়াজ মাই বেসিক আইডিয়া, যে তোমার তো আমি ক্যানাডিয়ান খাবার। এটা করতে যে আপনার মানে ওই দিক থেকে রেসপন্সটা কেমন ছিল? এটা অনেক লাকিলি বলতে পারেন এটা, কারণ দেখেন এই আমি আসলে এটা টেস্টও করতে চাইছি। টেস্ট ইন এ সেন্স, আমি টেস্ট করার কেউ না, আমি আগেই বলতেছি, কিন্তু আমি তো থাকতেছি একটা ঘরের মধ্যে, তুমি আমাকে বলতেছো তুমি তুমি কানাডিয়ান সোসাইটিতে আসো। কানাডিয়ান এই যে বলতে পারেন যে ইজ এ প্রোটোটাইপ মাল্টিকালচারাল সোসাইটি, যেটা যার মতো সবাই হইতে চাই। ঠিক আছে, তা আমি তো ঘরে তিনজন কানাডিয়ানের সাথে থাকতেছি,
তা আমি কিন্তু তিনজন কিন্তু একেবারে খারাপ স্যাম্পল সাইজও না, যে এই সোসাইটিতে আসলে কি তৈরি করতেছে সেটা বোঝার জন্য, রাইট? তা আমি চিন্তা করলাম যে তিনজন মানুষ, তোমরা প্রতিদিন তিনজন করে কানাডিয়ান খাবার আমাকে খাওয়াইতেছো, আমার জন্য তো এটা চেঞ্জ। আই এম অ্যাডাপ্টিং, যে তুমি যেমনি খাও তেমনি আমি খাইতেছি, তুমি যা খাওয়াইতেছো আমি খাওয়াইতেছি। এখন আমি অন্য কালচার থেকে আসতেছি, আমি কতটা অ্যাকসেপ্টেড আমি বোঝার চেষ্টা করতেছি। অবশ্যই আই হ্যাভ টু কিপ ইন মাই মাইন্ডে আমি তোমাকে ঝাল দিয়ে পোড়াই ফেলতে পারি না তোমার মুখ, রাইট? বাট এটাও আমাকে মানতে হবে যে তুমি আমার খাবারের সমাহারগুলোতে তোমার কেমন লাগতেছে। তা আমি সেটা করার চেষ্টা করতেছি, করছি প্রথমে। যেমন ধরেন আমি প্রতিদিন ভাত রান্না করতাম, আমি মাছ রান্না করতাম, মাংস রান্না করতাম, আলু ভর্তা করতাম। এবং আমার প্রথম চ্যালেঞ্জ ছিল ওদেরকে হাত দিয়ে কীভাবে খাওয়াবো। এটা খুবই, আপনি দেখলে খুব অবাক হইতেন। প্রথমে ওরা এরকম এরকম করে খাইতো, আমার খুব দেখতে ইয়া লাগতো যে ওরা খাইতেছে, চেষ্টা করতেছে। এখন ওরা অনেকটা আমার মতো করে খায়, যেহেতু 1 বছর হয়ে গেছে। ইটস এ বিউটিফুল জার্নি। যেমন একসাথে এটা করছি, একসাথে আমরা বাংলাদেশি চা খাই, মুড়ি খাই, সমস্ত কিছু করি। ধরেন বাংলাদেশি দিন আমরা 1 এপ্রিল মানে হয়েছে আপনার, আমাদের 14 এপ্রিল পহেলা বৈশাখ, সেদিন আমি সমস্ত কিছু শুটকি ভর্তা করছি, একদম পান্তা ভাত করছি, সব কিছু করছি। এবং ওরা ধরেন, আমি বাংলাদেশ থেকে যখন আসছি ওদের জন্য আমি পাঞ্জাবি নিয়ে আসছি, ওরা পরে ফতুয়া পরে, আড়ঙের জিনিস পরে, এবং খুব ওরা বাংলাদেশে যাইতে চাই। এটা আমার জন্য অনেক পাওয়া। আমার এরকম এক্সপিরিয়েন্স না হলেও আমার একটা জিনিস, একটা অবজারভেশন বলতে পারেন, যে আমার মনে হয়েছে যে এখানে আসলেই নতুন চোখ, বিশেষ করে যেই চোখের সন্ধানের কথা আমরা বলছি, সেই চোখের জন্য আসলেই কি এক ধরনের ডিজায়ার তৈরি হয়েছে? এটা খুব কঠিন প্রশ্ন। আমি আসলে ধরেন ওইভাবে ডিজায়ার হয়েছে কিনা সেটা বলতে পারবো না, তবে এইটুকু বুঝি, ধরেন এই সোসাইটির কর্নার স্টোন কি, ক্যানাডিয়ান সিটিজেন চার্টার, রাইট? এখন ধরেন এই চার্টারটা এমন একটা কনস্টিটিউশন যেইখানে আপনি একটা ওয়ার টন মুসলমান কান্ট্রি থেকে এসে এখানে রিফিউজি ক্লেম করে আপনি এখানে আপনি এই সোসাইটির পার্ট হচ্ছেন। ধরেন একজন আপনি আফ্রিকা থেকে চলে আসতেছেন, এসে এই সোসাইটির পার্ট হতেছেন। ধরেন আমার মতো পিপল অফ কালার এখানে এসে ধরেন একটা অ্যাকসেপ্টেন্স পাইতেছেন। আপনি যদি আমার ইউনিভার্সিটি দেখেন, দেখবেন অনেক ব্ল্যাক স্কলার, রাইট? অনেক এশিয়ান স্কলার আছে। তো আমার কাছে যেটা মনে হয়, এই কালচারাল অ্যাসিমিলেশনের একটা ধারণা অবশ্যই এখানে আছে। যেমন আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই, আমি যে শহরে আমি থাকি, সেই শহরের মেয়র একজন ইন্ডিয়ান, সে একজন বাস ড্রাইভার, ঠিক আছে? তো আমার কাছে এটা সবার আগে মনে হয়েছে, আমি যেহেতু রাজনীতি করতে চাই টুডে অর টুমোরো, আমার কাছে এটা মনে হয়েছে যে যদি কোনোদিন আমি এসে এডমন্টনে রাজনীতি করি, এই রাজনীতি আমাকে কি শেখাইতেছে? প্রথমে, দেয়ার ইজ এ প্লেস ফর ইউ। যদি একজন ইন্ডিয়ান এখানে এসে সেকেন্ড জেনারেশন হওয়ার পর বা ফার্স্ট জেনারেশন হয়ে যদি এখানে আসে, এসে যদি সে একটা বাস ড্রাইভার থেকে একটা শহরের মেয়র হইতে পারে, তা আমি হইতেই পারি। এবং আমার কাছে যেটা মনে হয়, যেটা আপনি বললেন ডিজায়ার না হোক, এরা অন্য রকম কিছু শুনতে চায়, কারণ এরা তো জানে এই সোসাইটিতে কি হইতেছে। এখন আমি যদি এখানে বসে বাংলাদেশ নিয়ে লিখতে চাই, তাহলে আমি কি করব? সেটা আমার একটা বড় ডিলেমা। ধরেন আমি একটা গল্প লিখলাম, এখন গল্পে কি আমি বাংলাদেশের দারিদ্র্যের ইমেজ আনবো না? আমি কি এইখানে আলাপ করার সময় বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, ডেমোক্রেসি নিয়ে যে সংকট, সেটার কথা বলতে পারবো না? এটা আমার একটা বড় প্রশ্ন। এখন বললে এটা কিভাবে বলতে হবে? তো এই ডিলেমাটা নিয়ে একজন স্কলারের, একজন রাইটারের, যে ওয়েস্টে বসে বা ওয়েস্টের রিডারদের জন্য বাংলাদেশ নিয়ে লিখতে চায়, তার কিভাবে এটা ডিল করা উচিত বলে আপনার মনে হয়? এইটার কোনো ধরেন একটা বা দুইটা বা তিনটা মানে রাইট ওয়ে নাই। আমি যেমন ভাবি, ধরেন আমি যখন চিন্তা করি যে বাংলাদেশের কোনো একটা সমস্যা নিয়ে যখন আমি আলাপ করব, সেই সমস্যাটা আমার ইন্টেন্ট হয়তো ধরেন বাংলাদেশের জন্য খুবই দরকারি। এখন সেইটা আমি ধরেন বাংলাদেশকে এই অডিয়েন্সের কাছে আমি ফেলে দিতেছি প্রোডাক্টটা, সেইটার সে আমার কিন্তু ইন্টেন্ট জানে না, রাইট? ইন্টেন্ট কিন্তু আমি কোথাও লিখি না সেটা, যে আমার দেখো আমি এই ইন্টেন্ট থেকে লিখতেছি। এখন যেটা হবে, এইটা লেখার ফলে আমি কোন বাংলাদেশকে এখানে অডিয়েন্সের কাছে দিলাম, ওইটা আমার কাছে একটু মানে চিন্তা থাকা দরকার। আমার কাছে তাই মনে হয়। আমি যেহেতু এখানে আছি, আমার দুইটা জিনিস কাজও তখন হয়, যে আমি যেহেতু খুব রিসোর্স পাইতেছি, এখানে বই পাইতেছি, পৃথিবীর যে কোনো জার্নাল আর্টিকেল আমি পড়তে পারতেছি। আমি আসলে একটা কানেকশন বিল্ড করার চেষ্টা করি সবসময়। ধরেন আমি বাংলাদেশের টেরোরিজম নিয়ে কাজ করি, বাংলাদেশের টেরোরিজমের সাথে আসলে এখানকার টেরোরিজম একে অপরকে কীভাবে কস্ট ফার্টালাইজ করতেছে, বাংলাদেশের নাই হইতেছে, এই জায়গাতে আমেরিকা কানাডার ভূমিকা কী বা ওয়েস্টের ভূমিকা কী, গ্লোবাল সাউথ ইন্ডিয়া যা হইতেছে, ইন্ডিয়ার সাথে এখানকার কানেকশন কী, আমি এইভাবে একটু দেখার চেষ্টা করি। আমার গভর্নমেন্ট শুধু আমার গভর্নমেন্ট না, ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট, ঠিক আছে? আমার পলিটিক্যাল পার্টিজ আর নট প্লেইং ফর অনলি ফর বাই দ্য পিপল, ফর দ্য পিপল, মানে দিস পিপল ইজ গ্লোবাল পিপল। আমার ইন্টেন্টটা, ট্রেনিংটা, খারাপ ট্রেনিং পাই কোত্থেকে জানেন? আমাদের ইউনিভার্সিটি থেকে। যখন আমি অনার্সের প্রথম মনোগ্রাফ করব, আমার টিচারের কাছে যখন যাই, আমরা গিয়ে বলি কী বিষয়ে মনোগ্রাফ করবো, এখন মার্কেটে কি চলতেছে, রাইট?
মাস্টার্সের থিসিস করবেন, তুমি কোন থিসিসটা করলে বিদেশে গিয়ে তুমি দ্রুত যাইতে পারবা। সো এই ট্রেনিংগুলাই তো আপনাকে দেওয়া হয়েছে, এই ট্রেনিংগুলো দিয়েই তো আপনি আর আমি বড় হয়েছি। এখন এই ট্রেনিংয়ের তো ইন্টেন্ট খারাপ করে দিচ্ছে আমার। এখানে এসেও তো মনে হয় ও আচ্ছা এখানে কি চলতেছে, সবচেয়ে ভালো হয় কি বাংলাদেশের টেরোরিজম বিক্রি করো, বাংলাদেশের প্রভার্টি বিক্রি করো, বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট বিক্রি করো, এটা অনেকের কাছে মনে হইতে পারে। তো এই আলাপগুলা আমি অবশ্যই করতে চাই। বাংলাদেশে কি কি নাই, কি কি খারাপ হইতেছে, সেই আলাপগুলো না করলে আমি আসলে তাহলে কি বালের স্কলার হইলাম? আমি তো চিন্তা করলে আমাকে করতে হবে। এখন তার আগে আমার চিন্তা করতে হবে যে এই যা যা নাই, যা যা সমস্যা, সেই সমস্যার সাথে আমি কি ইন্ডিয়াকে কানেক্ট করতে পারতেছি? পাশের দেশে কি হইতেছে আমি কি কানেক্ট করতে পারতেছি? যে আমার 71 সালে কি কি জিনিস আমি আমার আমার স্বাধীনতার সময় থেকে তখন থেকে ভুল কি কি হয়ে আসতেছে, আমি কি কানেক্ট করতে পারতেছি যে আমার যতগুলো মিলিটারি শাসক ছিল সেগুলোর সাথে কানেকশন কি, এবং এর সাথে সাথে আপনার ধরেন গ্লোবালাইজেশনের কানেকশনগুলো কি, এখন ইন্টারন্যাশনাল রিলেশনটা কেমন আমাদের বাংলাদেশের সাথে, সেগুলোকে আমার মনে হয় একটু দেখা দরকার। ইন্টারডিসিপ্লিনারি যুগ আমরা তো এমনি এমনি বলি না, এই জন্যেই বলি যে কোনো ঘটনা আসলে আলাদাভাবে দেখার আর সুযোগ নেই। হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটা আপনি বললেন, আমার কাছে মনে হয় যখন আমরা এইভাবে বিচ্ছিন্নভাবে দেখি ওইটা আসলে এক ধরনের সিম্পলিফিকেশন, রাইট। এবং কোনো কোনো ক্ষেত্রে ওভার সিম্পলিফিকেশন। ফুকো আমাদের কাছে খুব রেলিভেন্ট, এবং পাওয়ার রিলেশনস, এবং প্রত্যেকটা যে কোনো একটা সিস্টেমের প্রত্যেকটা এলিমেন্টসের মধ্যে পাওয়ার রিলেশন যে কত কমপ্লিকেটেড, কত কমপ্লেক্স, কত লেয়ার্ড, এইটা এইটা তো আসলে কোনোভাবেই আমি জানি না, এখনো ডিনাই করার মতো অবস্থায় আমরা যাই নাই। এই যে যে ডিলেমাটা একজন ব্যক্তি হিসেবে, যে এই ডিলেমার মধ্যে দিয়ে আমরা যখন যাই কোনো কাজ করতে, যে আপনি এই ধরনের ডিলেমার মধ্যে দিয়ে গেছেন এবং সেটা আপনি কিভাবে ডিল করছেন। যখন আমি কোনো গ্লোবাল এয়ারপোর্ট পার হই, যখন আমার নামের আগে মোহাম্মদ থাকে এবং নাম লেখা থাকে রিলিজিয়ন ইসলাম, আমাকে একটা আলাদা স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাইতেই হয়। তো আমি ধরেন ওই যে ব্যাড মুসলিম আর গুড মুসলিমের যে ফ্রেম, এই ফ্রেমিংয়ের মধ্যে দিয়ে আমি অনেকে বলতে চাই যে ও আচ্ছা আমি যেটা করতে চাই, আমার এলাকা যতগুলো ব্যাড মুসলিম তাদের নিয়ে কথা বলবো, অ্যান্ড ইট মেক্স আস এ ডিফারেন্ট আদার কাইন্ড অফ গুড মুসলিম। আসলে এটা হয় না জিনিসটা, বুঝতে পারছেন? এটা এত সহজ না। মানে তখন কোনো গায়ে লেখা থাকে না। যখন মাই নেম ইজ খানে যখন শাহরুখ খান বলতেছে মাই নেম ইজ খান, আই এম নট আ টেরোরিস্ট, এইটা চরম অ্যাপোলজেটিক একটা ব্যাপার, ঠিক আছে? এবং এইটা ইট ক্রিয়েটস এ কালচার অফ সাসপিশন। মানে আমি তো বলতেছি দেখো আমি কিন্তু মুসলমান, কিন্তু আমি টেরোরিস্ট না। আমাকে এই কথা হলো যে আমাকে এটা আলাদাভাবে বলতে হবে কেন? ট্রাম্প আসার পর থেকে এই 2023 পর্যন্ত সারা পৃথিবীতে কিন্তু ফার রাইট যারা টেরোরিস্ট গ্রুপ, তারা কিন্তু পৃথিবীতে একটা আবার নতুনভাবে ইমার্জ করছে। আমি আপনাকে যদি মানে সংখ্যা বলি আপনি তাজ্জব হয়ে যাবেন। ধরেন শুধুমাত্র আমেরিকাতে এই পর্যন্ত প্রায় 560টার বেশি আপনার অ্যাক্টিভ এক্সট্রিম হোয়াইট সুপ্রিমাসিস্ট গ্রুপ আছে। 2009 থেকে 2020 পর্যন্ত 108টা আপনার বলতে পারেন ফ্যাটাল ডেথ হয়েছে এই ফার রাইট এক্সট্রিমিস্টদের টেরোরিস্ট আপনার হামলাতে। এগুলো একটাও কিন্তু আপনার কোনোটাই ধর্মভিত্তিক বা সত্যি কথা জিহাদি টেরোরিজম না। কিন্তু আপনি কয়টা এগুলো দেখতে পান নিউজ পেপারে? শুধুমাত্র ওথ কিপার্স নামে একটা রাইট উইং টেরোরিস্ট গ্রুপ আছে আমেরিকাতে, তাদের সংখ্যা, তাদের অ্যাক্টিভ মেম্বার 35,000। ফার রাইটরা 71% আপনার ফ্যাটাল হামলা করছে 2008 থেকে 17-এর মধ্যে, আর জিহাদিরা করছে মাত্র 27% বা 26%। 71% কিন্তু আপনি বুঝেন। আর পৃথিবীতে কিনা দেখেন এই যে ফিফথ ওয়েভ টেরোরিজম বলি আমরা, যে পঞ্চম ওয়েভ, এইটাতে কিন্তু পুরোটা বদলে গেছে এগুলো। আপনি হাঙ্গেরি বলেন, আপনি ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, ইভেন কানাডা বলেন, তারপরেও কিন্তু পৃথিবীতে টেরোরিজম বলতে আপনি বুঝবেন কি? মুসলমানদের টেরোরিজম। যেটা নিয়ে আমি এখন ডিল করতেছি আমার লেখালেখিতে মূল জায়গা, যে আপনার পুরো ইন্ডিয়াতে একটাই সমস্যা, মুসলমান। কারণ তারা সবাই এক্সট্রিমিস্ট। ব্যাপারটা এরকম যে তারা বেশি বেশি সন্তান পয়দা করতেছে, একটা একটা পুরো একটা ফোবিক একটা ক্যারেক্টারিস্টিক দিয়ে তাদেরকে তৈরি করা। এবং এর পিছনে কিন্তু শুধু তাই না, আপনি এতগুলো উদাহরণ দিলাম, আপনি কিন্তু বাংলাদেশে বসে কোনো নিউজ পান না। এগুলো কি পান? একটা যেটা বললাম, আপনি যারা অডিয়েন্স শুনবে পডকাস্টটা তারা চিন্তা করতে দেখবে এত কিছু হইতেছে ইউএসএতে, তো কিছুই জানি না। কিন্তু দেখেন আজকে একটা মুসলমানরা বোমা ফাটাক কোথাও, একজনে যদি মরে পৃথিবীর সবাই জানবে। আমরা একদম শেষের দিকে। এবার যদি আপনার এই একাডেমিয়ার বাইরের লেখালেখি, আমি জানি আপনার সিনেমা এবং সিনেমা রাজনীতি খুব পছন্দের এবং আগ্রহের জায়গা, তো আপনার এমনি কোনো ভবিষ্যৎ কোনো কাজের প্ল্যান সিনেমা বা রাজনীতি নিয়ে? একটা সিনেমার প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ভিজুয়ালি কতটা স্টানিং, কতখানি সুন্দর, সিনেমাটা শিল্প হিসাবে কত বেশি আপনার বলতে পারেন যে সাকসেসফুল, সে আলাপ দিয়ে একটা গরিব মানুষের কোনো কাজ নেই। যে ইমোশনের পলিটিক্সে যার যার জন্য সাজানো সিনেমাতে,
তার সে আলাপে আপনার এটা পড়ে তার কোনো কাজ নেই। একটা এনিম্যাল সিনেমা যখন রিলিজড হয় এবং সিনেমায় যখন ভিলেন হয় আপনার ববি দেওল, এবং সে তাকে বানানো হয় একটা এক্সট্রিম মুসলমান, যে আপনার ধরেন একসাথে 2টা 3টা 4টা করে বাচ্চা পয়দা করতেছে, পৃথিবী আপনার ওভার পপুলেট করতেছে মুসলমানরা, এবং সে আপনার পৃথিবীতে যত ধরনের ধরেন ঘরের মধ্যে এবং বাইরের খারাপ কাজে কীভাবে নিজেকে এনগেজ করতেছে সেটা যখন আপনাকে খুব গ্রাফিক্যালি দেখানো হইতেছে, আমার কাজ তখন সিনেমার পলিটিক্সটা বোঝা, সিনেমা কী ইমোশনটা নিয়ে খেলতেছে সেটা নিয়ে বোঝা, আমি সেটা নিয়ে কাজ করতে চাই। আরেকটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে আপনার ন্যাশনালিজমের বুদবুদ। আর এই ন্যাশনালিজমের বুদবুদটা তৈরি করার জন্য আপনার তো একটা প্রতিপক্ষ লাগে, আর এই প্রতিপক্ষটা এখন শুধুমাত্র মুসলমান। আপনি জি দেবের আপনি ধরে ধরে সিনেমা বের করেন, সবচেয়ে সাকসেসফুল সিনেমাগুলোর ভিলেন দেখেন মুসলমান। থিসিস কমিটি বলেন বা অন্য কমিটি বলেন, যদি এটাকে আমার সাইড প্রজেক্ট বানাইতে হয়, তাহলে আমার আরেকটা সেকেন্ড প্রজেক্ট আমি চিন্তা করে রাখছি, সেটা হচ্ছে আমি দেখাইতে চাই কীভাবে ধরেন ফার রাইট টেরোরিজমের পলিটিক্স আস্তে আস্তে ডেমোক্রেসির সাথে এতটা কাছাকাছি চলে আসলো যে আমরা এখন আর ডেমোক্রেসি কোনটা আর কোনটা ফার রাইট পপুলিজম আমরা এটা বুঝতে পারতেছি না। তো এই আশাআশির ব্যাপারটা আমি বুঝতে চাই ধরেন পোস্ট ট্রাম্পিজমের থেকে। 2014 সাল থেকে পৃথিবীতে ডেমোক্রেসি এই, ইট ইজ নট অনলি বাংলাদেশ। যদি কেউ বলে এটা ভুল, আমি আপনাকে দেখাই দিতে পারবো। আমি ইভেন ইয়র্ক ইউনিভার্সিটিতে আমি গত সামারে একটা প্রেজেন্টেশনও দিচ্ছি আপনি এটার উপরে, যে যে ডেমোক্রেটিক ডিক্লাইন, মানে এটা ইন্ডিয়া সহ, ইন্ডিয়া ধরেন কিন্তু ইন্ডিয়ার ডেমোক্রেসি কিন্তু এরকম যাইতেছিল প্রত্যেকটা ইনস্টিটিউশন। ওইখান থেকে হঠাৎ করে কীভাবে একটা দেশ প্রেস ফ্রিডম বলেন, মানে যতগুলা আপনার ডেমোক্রেসির ইন্ডেক্স আছে সবগুলাতে কীভাবে এত খারাপ অবস্থা যাইতেছে। এই পুরা জিনিসটা কি শুধুমাত্র বিচ্ছিন্নভাবে কি গ্লোবাল সাউথে হইতেছে? তাহলে ধরেন ভিক্টর অকবার্ন কীভাবে আপনার হাঙ্গেরিতে কাজ করতেছে, কীভাবে লাপেন আসতেছে আপনার ফ্রান্সে, কীভাবে বরিস জনসন তাহলে আপনার ইংল্যান্ড এভাবে ইয়ে করে গেল, কীভাবে ট্রাম্পের মতো এখানে একজন আসলো, নাকি ঘটনাগুলো আসলে একই সূত্রে গাথা, এইটা আমি আসলে দেখতে চাই। খুব ইন্টারেস্টিং, ধন্যবাদ। আমাদের আসলে এত বিষয় নিয়ে আলাপ হয় এবং আমরা খুব কষ্ট করে এক টপিকে থাকতে পারি। আজকে অনেকক্ষণ ছিলাম, ধন্যবাদ। আর আরও কথা হবে আপনার সাথে এবং অনেক অনেক বিষয় নিয়ে আমাদের আলাপ করার আছে। তো ভালো থাকবেন। থ্যাংক ইউ আপনাকে, আমাকে আসলে আপনার এই নতুন একটা একেবারে উদ্যোগে আমাকে অতিথি হিসেবে আনার জন্য। কথা বলে অনেক ভালো লাগলো, ইনশাল্লাহ আরও অনেক কথা হবে আমাদের।